সখী রে ও মা বল না রে। ওই দেখো সখীরা চলে এসেছে। এই সখী দেখ না, বল। আমার মা মেলাতে যেতে দিচ্ছে না। ও পিসি এই পিছি পিছি করিস না। মেলায় যেতে দাও পিসি। তোদের বাবা মা না কিভাবে ছেড়ে দেয়। তোরা যা, আমি আমার মেলাকে যেতে দেবো না। শোনো, আমাদের মা বাবা ছেড়ে দিয়েছে বলে তো চারিদিকের হালচাল গুলো বুঝতে পারছি কোথায় কি হচ্ছে। আর তোমার মেয়েকে ঘরে রেখে কি করবা বুঝেছি না? আমাদের সাথে যেহেতু দাও পিসি, তোমাদের জন্য খাবার নিয়ে আসবো পিসি। তোরা শুনবি না, আমি বুঝতে পেরেছি। পরে কি করতে হবে এখন? বেরোলোকে পয়সা দাও, আমরা মেলায় যাই। কেন তোরা নিয়ে আসিস নি? ও পিসি, আমরা তো নিয়ে এসছি, আমরা যা নিয়ে এসছি বেহুলা যদি জিনিসপত্র কিনে অত পয়সা তো নিয়ে আসিনি। এই মেলা, বল কত দেবো মা? মা, আমি তোমাকে কিছু বেশি চাই না মা, তোমার কাছে 16 আনা দিলে 16 হবে? আনা দিলেই হবে। ঠিক আছে। দাও মা, একটু বেশি করে দাও পিসি, ফুচকা খাবো। পয়সা কোথায়? পয়সা মুখ কর, ছবিটা দেখাস না। আর এটা নিকলির মেলা, এই মেলায় পয়সা লাগবে না কিন্তু। ও মা, বল। বেশ বেশ মা বেশ, তুমি কি খাবে বলো? আমার জন্য কিচ্ছু আনতে হবে না। তোরা ভালোই ভালোই ঘরে ফিরে আয় মা। তোর চিন্তা আমার সবসময় থাকে। বেশ মা, বেশ পিসি, যাও, টেনশন করবেন না পিসি, চিন্তা করবেন না পিসি। আপনার মেয়েকে দায়িত্ব করে যেমন নিয়ে যাচ্ছি, দায়িত্ব করে বাড়ি পৌঁছে দেবো পিসি। আচ্ছা মা, তোরা যাও। বল সখী, সখী এরা এক পাহাড়ে এই সখী, বল সখী, আমরা মেলাতে চলে এসেছি। হ্যাঁ সখী, ওই দেখ ঘুরে দেখ, কত দোকান বসেছে। হ্যাঁ সখী, ওই দেখ আমার ফুচকার দোকান সখী। এই সখী, বল সখী, এটা কি হোটেল নাকি রে? না রে সখী, ফুচকার দোকান ওটা। ও ফুচকার দোকান। বাড়িও আছে। চল সখী চল, বল সখী, আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ সখী, চল ঘুরেই দেখি। আরে বসা তো, বসা তো বলা বসা। মারবো না তো জানি আয়না দোকানে বিহারে বেহুলা, আয়না
কথা বলবে না? ও বেহুলা, কি হলো? রাগ করেছো? রাগ তো করারই কথা বলো। আমি কখন মেলাতে এসেছি আর তোমার এখন আসার সময় হলো? ও তাই আমার উপর রাগ করে রাগ হয়েছে? হ্যাঁ আমি মেলাতে বের করে দিলাম। হ্যাঁ। ও বেহুলা, প্রথমে আয়নার দোকানে ঢুকে আয়না কিনলে, তারপর আলতার দোকানে ঢুকে আলতা কিনলে, চিরুনি কিনলে। সাধু, তুমি জানতে কি করে গো? আমি যদি পরে আসি তাহলে কি করে জানলাম বলো তো? সে আমি কি করে বলবো? সেটাই তো বলছি, আমি যদি মেলাতে পরে আসি কি করে বুঝলে তুমি? ও সাধু, আর আরেকটা কথা শোনো, বলো। এই দুপুর রোদের মধ্যে তুমি যে ছায়া ছায়ায় ঘুরছো, সেটা কেমন করে ঘুরছো? হ্যাঁ, ও সাধু, আমি ভাবলাম আমার পিছনে মনে হয় কোনো এক সত্যি ছাতা নিয়ে ঘুরছে। ও আচ্ছা, এই কথা। হ্যাঁ। শোনো, কোন সখী তোমার পেছন পেছন ছাতা নিয়ে ঘুরছিল না, আমি তোমার পেছন পেছন ছাতা নিয়ে ঘুরছিলাম। তাই বুঝলি? হ্যাঁ। ও সাধু, ওসব কথা বাদ দাও। শরীর এটা সাউন্ড ঠিক করে। ও সাধু, ওসব কথা তুমি বাদ দাও। বলো সাধু, কেমন আছো বলো? আমি আমি খুব ভালো আছি। এত সময় ভালো ছিলাম না, কিন্তু তোমাকে দেখার পরে এখন সত্যিই খুব ভালো আছি। ও সাধু, হ্যাঁ আচ্ছা আমরা দুজন তো রয়েছি, কিন্তু আমার সখীরা গেল কোথায় বলো তো? হ্যাঁ, তাই তো অনেকগুলো সখী ছিল তোমার আশেপাশে। এই সখী, সখী রে, তোরা গেছিলিস কোথায়? বল সখী, তোরা গেছিলিস কোথায়? আমরাও মেলাতে দোকানে দিয়ে গেছিলাম। হ্যাঁ, এই সখী, বল সখী। কি গলার সঙ্গে আলাপ করিনি? করা। ওটা হচ্ছে তোদের বাবু জামাই বাবু। কোনটা? ওইটা? হ্যাঁ, এই সখী, বল। ওর স্বভাব চরিত্র খারাপ, তুই ওর সাথে কিন্তু বিবাহ করিস না। কেন? তুই জানিস না সখী, আমার ওই ছোট সখী শাড়ি খুলে দিয়েছে। এই সখী, তো শাড়ি খুলে দিয়েছে? আর ওই কি জানা যাচ্ছে? আর জানিস সখী, এই দেখ আমার কোমরটা লাল করে দিয়েছে। এই দেখ। তাই তো না। ছি 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 সাধু। মিথ্যে কথা বলছে। বল সখী, তোর সাথে এই ছোট্টবেলা থেকে এত বড় হয়েছি, আমরা কি তোকে মিথ্যে কথা বলতে পারি? তাহলে এক কথা। আরে বাবা, মিথ্যে না, তুমি তো তোমার সামনেই ছিলাম, তুমি দেখতে পেতে না? কিন্তু আমি তো খেয়ালই করি না আমার সখীরা কখন চলে গেল। তাহলে বল কখন গেলাম, তুইও বুঝতে পারলি না? তুই সত্যি করে একবার জিজ্ঞেস কর তোর হবু বরকে কি করেছে আমাদের সাথে। মেয়ের মুখ ভেঙে দিতে হয়, এইসব করবে তাই বলে। বুঝি? শোন না, আমি না, আগে বল তুই আমাকে কিছু বলবি না? এ বাবা, তুই হচ্ছিস আমার সুন্দর সখী, তোকে কিছু বলতে পারি বল? এই গানটা উঠে যা। বলছি শোন না, জামাই বাবুকে বল না জামাই বাবুর মতো বাড়িতে কেউ আসে নাকি।
হ্যাঁ জামাইবাবু দেখ, তোর জামাইবাবু হয়, আমি কি বলতে পারিনি তোর সঙ্গে যে তুই তো জামাইবাবুর সঙ্গে কথা বলে নে, ঠিক না বলো? এত অপমান করলাম যে জামাইবাবু আমাকে মারে। না না, জামাইবাবু জানে যে তুই ওই জামাইবাবুর সাথে তুই এক মারছিস। ঠিক আছে দাদা। ও জামাইবাবু, হ্যাঁ? তুমি কিছু মনে করো না, তোমার নামে আমি এত নিন্দে করলাম দিদির কাছে। না না, কেন মনে করবো? শোনো না, বলো। বলছি তোমার মতো তোমার বাড়িতে কি কেউ আছে আমার জন্যে? আমার মতো? হ্যাঁ। হ্যাঁ, আমার কত বন্ধু আছে, আমার চাইতে কত ভালো ভালো। তাহলে বরযাত্রী নিয়ে আসবি তো বন্ধুদের হ্যাঁ, নিয়ে? হ্যাঁ, নিয়ে আসবো। ঠিক আছে জামাইবাবু, এই কথাই রইল কিন্তু। সখী রে, এসব কি বল সখী। তোরা তাহলে আগে আগে যা, আমি তোদের পেছন পেছন যাচ্ছি। হ্যাঁ সখী, তাড়াতাড়ি চলে আসিস সখী। জামাইবাবু টাটা। হ্যাঁ, অনেক কথা হলো, এবার আমি আসি। বুঝলাম, আর দেখা হবে না। সাধু, তাহলে শোনো, আর দেখা আমি করবো না, একটু থাকো তুমি সবর করে, দুদিন বাদে শুভ বৃষ্টি হবে, আমায় দেখো তুমি দু চোখ ভরে। আচ্ছা, ও সাধু, আমি তবে আসি। এসো। ভালো থেকো কেমন? বিয়ের দিন তুমি সেজে তোমার অপেক্ষায় আমি বসে থাকবো। তোমার জন্য পালকি সাজিয়ে তোমাকে আনতে তোমার বাড়িতে যাবো। আমি আসি কেমন? এসো, ভালো থেকো। মেলা বসিয়েছিলাম বেহুলার জন্য, তো বেহুলাই যখন মেলা থেকে চলে গেল, আবার সামনে ধরো বিয়ের দিন চলে এসছে। হ্যাঁ, খুব শীঘ্রই বিয়ে। তো বাড়িতে গিয়ে নেমন্তন্ন করা, তারপর বাজার করা, অনেক ঝামেলা আছে বুঝলেন। তাই বাড়ি চলে যাই, আপনারা মেলা শেষ করে তারপরে আস্তে আস্তে যাবেন। আর আপনাদের সকলের নেমন্তন্ন থাকলো বিয়ে, বুঝলেন। বিয়ে বাড়িতে আসবেন, বিয়ে দেখবেন, বর বধূকে আশীর্বাদ করবেন, পান তামাক খাবেন, পেট ভরে যা জমে তাই খাবেন, তারপর একটা একটা করে নতুন বসন নিয়ে তারপরে বাড়ি যাবেন। ঠিক আছে? মনে হবে সবাই, মনে থাকবে তো? কেউ কিন্তু যাবেন না, বিয়ে হবে তারপরে খাওয়া দাওয়া হবে, অনেক কিছু আছে। আসছি তাহলে। হ্যাঁ, কতকালই তোমরা সবাই মেলা গুছিয়ে আস্তে আস্তে বাড়ি চলে যেও। বেশ। এদিকে 400 টাকা তিনি মনস্থির করেছিল লৌহতে একটি বাসন নির্মাণ করবে। তাই আজ কি করেছে? বিশ্বকর্মাকে স্মরণ করেছে। কেমন করে? কোথায় আছে কালো কামার? এসো ওরে ঘরে, তোমাকে স্মরণ করে যে এই চার ভরিকে। এসো এসো কাহারুয়া কামার সওদাগর, আমাকে কেন স্মরণ করেছেন সওদাগর? এই যে বিশ্বজগতে বিশ্বকর্মা, তোমার জানে যে কর্ম দেব বিশ্বকর্মা, সে কর্মটি কি করতে পারবে? বলুন সওদাগর। এমন কর্ম দেব সম্পূর্ণ মহাময় ভাষা। আহা, বলো
বেশ, লোহার আটক লোহার ছাটক দিয়ে ভালো করে বাসর ঘর নির্মাণ করতে হবে, তাই তো? বিশ্বকর্মা বেশ সদাগর, তুমি কি পারবে? আপনার কথা অনুসারে লৌহময় বাসর ঘর আমি নির্মাণ শুধু করব। লোহময় বাসর ঘর নির্মাণ করলেই হবে না সদাগর মশাই। বলুন সদাগর। এমন ভাবে নির্মাণ করবে বিশ্বকর্মা, সম্পূর্ণ নিশ্চিত বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। বেশ সদাগর, আপনার কথা অনুসারে একটি নিশ্চিত বাসর ঘর আমি নির্মাণ করে দেব। এই তো বেশ, তাহলে আপনার পর্ব আপনি সম্পূর্ণ করুন। ও বাসর পাখিরা পাখিরা পাখিরে সকালে পর্বতে তাই বিশ্বকর্মা সাধন কর্মকে সুন্দর করে একটি নিশ্চিত ভাবে বাসর ঘর তৈরি করেছে। যখন তৈরি করে বিশ্বকর্মা যাচ্ছিল, তখন মা পদ্মা দেবী একই তার সামনে এসে দাঁড়িয়েছিল। মা, তুমি আমার কথা না জানে কেন মা? বিশ্বকর্মা, তুমি সত্যই করে বলো, তুমি কোথায় গিয়েছিলে? মা গো, আমি চাঁদ সদাগরের আদেশ অনুসারে ওই গন্ধমাদন সাঁওতালি পর্বতে একটি লোকময় বাসর ঘর নির্মাণ করতে গিয়েছিলাম মা। বেশ, অতি উত্তম কথা। তুমি কি আমার নাক যাবার করে প্রবেশ পথে রেখে এসেছো বিশ্বকর্মা? না মা, এমন তো কোনো কথা ছিল না। একটি নিশ্চিত বাসর ঘর নির্মাণ করতে বলেছিলেন মা, তাই তো আমি চাঁদ সদাগরের কথা অনুসারে একটি নিশ্চিত বাসর ঘর নির্মাণ করে এসেছি মা। বেশ, তাহলে এই মুহূর্তে আমার মতো কি সেই বাসরের সামনে ছিদ্র রেখে এসো বিশ্বকর্মা? না মা, এ কেমন কথা বলছো মা? আজ আমি যদি তোমার কথা অনুসারে ওই লোহময় বাসর ঘরে গিয়ে ছিদ্র নির্মাণ করে আসি মা, তাহলে যে চরম অন্যায় হয়ে যায় মা। অন্যায় করা হলেও মা ত্যাগ তোমায় পালন করতেই হবে বিশ্বকর্মা। না না না, এ তুমি কি বলছো মা? আজ আমি তোমার কথা অনুসারে ওই লোহময় বাসর ঘরে গিয়ে তোমার প্রবেশের পথ নির্মাণ করতে পারি না মা। বিশ্বকর্মা, তুমি ভালো করে জানো যে এটি আমার লীলা, তাই আমার লীলায় যখন তুমি অংশগ্রহণ করছো একটু সহযোগিতা আমার করতেই হবে ও বিশ্বকর্মা। মা, বলো না মা, আজ আমি যদি তোমার কথা অনুসারে ওই লোহময় বাসর ঘরে গিয়ে তোমার নাক প্রবেশের পথ নির্মাণ করে আসি মা, ওই পথ দিয়ে নাক প্রবেশ করে চাঁদ সদাগরের জীবনে যে চরম সর্বনাশ দেখে নিয়ে আসবে মা। আর আমি যে চাঁদ সদাগরকে কথা দিয়েছিলাম একটি নিশ্চিত বাসর ঘর নির্মাণ করবো, ও মা, যেদিন তোমার ওই ছিদ্র বেরিয়ে যাবে মা, সকলেই জানতে পারবে যে বিশ্বকর্মা ত্রুটি সম্পন্ন কর্ম করে এখান থেকে চলে গেছে। ও মা, ত্রিভুবনের প্রত্যেকটা চিত্রে চুপ চুপ ধরে বিশ্বকর্মাকে বিশ্বাসঘাতক বলে জানবে মা। বলো না মা? ও, তুমি এই ভয় পাচ্ছ বিশ্বকর্মা? বেশ, আমি তবে তোমায় বললাম বিশ্বকর্মা, যদি ওই চন্দ্রধর করে একটু দিন পুজো জানাতে ওই দেবী স্থান আসন করে দেয়, সেই দিনের পর থেকে প্রত্যেক ভাদ্র মাসের সংক্রান্তির দিন তোমার আর আমার পুজো একই সাথে হবে। মা, তোমায় আশীর্বাদ করলাম, তোমাকে এও আশীর্বাদ করলাম, তোমার সমস্ত কলঙ্ক, তোমার সমস্ত পাপের ভাগিদার আমি আমার মস্তকে গ্রহণ করলাম। তোমাকে এও আশীর্বাদ করলাম, এই বিশ্বের যত বড় কারখানা আছে, যত কার্যক্ষেত্র আছে, তোমার পুজো না করে সেই কাজ সফল হবে না। তুমি সমস্ত কার্য চালাই তুমি বিরাজ করবে বিশ্বকর্মা। বেশ মা, বেশ। এই যদি তোমার মনের বাসনা হয়, তবে আজ বিশ্বকর্মা তোমার মনের বাসনা পূর্ণার্থে
তোমার কথা দেওয়া কর্মই করবে মা। তথাস্তু সুবর্ণা। আজ বিশ্বকর্মা, সুবিধা, ও সুবিধা, একটু ঠিক করে দাও তো। আমি কথা বলছি, তুমি ঠিক করে দাও, ঠিক আছে? আজ বিশ্বকর্মা এই লৌহময় বাসর ঘর নির্মাণ করলেন। কেমন ভাবে নির্মাণ করলেন? একটি নিশ্চিদ্র বাসর ঘর, যে বাসর ঘরে কোথাও কোনো ছিদ্র নেই, তাই না? কারণ বিশ্বকর্মা কি করলেন? চাঁদ সদাগরকে কথা দিলেন যে আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার কাছে একটি নিশ্চিদ্র বাসর ঘর নির্মাণ করে দিয়ে যাব। কিন্তু আপনাদের চোখের সামনে এই যে আমার ছলনাময়ী মা বিশ্বহরি, তিনি কি করলেন? ছলনা করে বিশ্বকর্মাকে দিয়ে ওই লৌহময় বাসর ঘরে একটি ছিদ্র নির্মাণ করে এলেন। কেমন ছিদ্র নির্মাণ করেছিলেন জানো মা? বলেছিল একটা সুই পরিমাণে ছিদ্র নির্মাণ করে এসো, এবং সেই ছিদ্র দিয়ে একটা পানির বোতল আর তার উপরে চুনের ফোঁটা দিয়ে বন্ধ করে দিয়ে এসো। দেখবেন কোন লোহার উপরে যদি চুনের ফোঁটা দেওয়া হয়, 2 দিন 3 দিন পরে সেই চুনের রংটা ওই লোহার রঙের মতো হয়ে যায়, বাইরে থেকে দেখে বোঝা যায় না, তাই না? এই আস্তে আস্তে এখানে কথা বলবো না, কেউ চুপ, এখন কথা বলবো না। এমন ভাবে নির্মাণ করে এসেছিল, তাই ওই ছোট্ট একটা ছিদ্র দিয়ে কাল নাক প্রবেশ করেছিল। আচ্ছা মা, সুইয়ের মতো ছিদ্র দিয়ে কখনো নাক প্রবেশ করতে পারে? কোন সাপ আছে কি যেটা সুইয়ের মতো, মানে সুইয়ের মতো ছিদ্র দিয়ে পারে? কেন বলতো? কারণ এই যে লীলা আমরা পরিদর্শন করছি, এই লীলার মধ্যে শুধু রঙ্গরস আর আনন্দ ফুর্তি নয়, এখানেও জীবের শিক্ষা দেওয়ার জায়গা রয়েছে। এই যে বাসর ঘরটা নির্মাণ করলো, যে বাসর ঘরটা নির্মাণ করলো শুধু তার সন্তানকে রক্ষা করবার জন্য, তাই না? পিতা তার সন্তানকে রক্ষা করবার জন্য বাসর ঘর নির্মাণ করলো। সন্তানের কর্তব্য কি পিতাকে রক্ষা করা নয়? আজকে পুত্র হচ্ছে পিতার আত্মা স্বরূপ, তাই না? তাহলে আত্মা স্বরূপ পুত্রকে রক্ষা করবার জন্য স্বয়ং বিশ্বকর্মাকে ডেকে নিয়ে এসে এই ধরাধামে একটা বাসর ঘর নির্মাণ করলেন। আচ্ছা, একবার অনুভব করুন তো, এই যে বহির জগতে যে বাসর ঘর নির্মাণ হয়েছে, এইটা একটা বাসর ঘর। আর যদি এই জগৎটাকে ভুলে কি একটু বাইরে চলে যান, এই দেহটাও তো একটা বাসর ঘর, তাই না? এই দেহটাও তো বাসর ঘর, এটাও তো পিতামাতার দেওয়া সম্পদ। যদি এই দেহটা বাসর ঘর হয়, তাহলে এই দেহ বাসর ঘরেও লক্ষ্মীর দল থাকে, তাই না বাবা? এই দেহ বাসর ঘরেও তো লক্ষ্মীর দল থাকে, তাই না? যদি এই দেহটা বাসর ঘর হয়, তাহলে এই দেহ বাসর ঘরে কোথায় লক্ষ্মীর দল থাকে জানা আছে? এই বহির জগতে যে বাসর ঘর আছে, বহির জগতের বাসর ঘরে একটা ছিদ্র রেখেছিল, আর এই দেহ বাসর ঘরে অনন্ত কোটি ছিদ্র রেখে দিয়েছে, তাই না? প্রত্যেকটা লোক মুখের গোড়াতে গোড়াতে ছিদ্র আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, বায়ু পথ সব আছে। তাহলে এই দেহ বাসর ঘরকে আমরা কেমন করে রক্ষা করবো? ওমা, এই দেহ বাসর ঘরে যে কালনাগ এসে দংশন করে, এই দেহের বাইরে থেকে সে আসে না, এই দেহ বাসর ঘরের মধ্যে আছে কালনাগ, যাকে আমরা পুষে রেখেছি। বৈষ্ণব বলছে, এই দেহ বিন্দা মনোমাত্র আমিত্ব নন্দেরই পুত্র, মনরূপী শ্রীনন্দের নন্দন। মমতা যশোদা কোলে আনন্দে সদা খেলে, দীপ্ত করে শ্রীনন্দের অঙ্গন। দ্বাদশ তিলক বলে দ্বাদশ রাখাল সানে, দশিন্দ্রিয় গোধন চড়ায়।
পিঙ্গলা যমুনা বলে আশাবংশী বট বলে বাসনা রূপী বাঁশরি বাজায়। শোনে সেই মুরলীর ধ্বনি সুমতি রূপী লাদিনী চিদানন্দ কুসুম তুলিয়া প্রীতি পালঙ্কের পরে আরতি বিছানা করে সুগন্ধি কুমকুম ঢালিয়া। পথে জন্মা সে কুমতি অধর্যা পদ্মারপতি অনুমতি করিল যখন নিয়মন ঘনশ্যামে কামনারূপী আশ্রমে সুখে করে যামিনী যাপন। হেথা সুমতি কিশোরী নাহি সে মনোহরি কেঁদে করে নিশি অবসান। বিবেক রূপী বিদ্যে নারী মুছায় দেয় নয়ন বাড়ি আর শিখায় দেয় মৌন রূপী মান। সে মান ভাঙিতে কালা নানা রূপী মোহমালা ভ্রান্তি চূড়া বাসনা বাসনী দিয়ে যখন রাধার পায় কৃষ্ণ নামে ক্ষমা চায় শান্তি ধামে থাকো গোষ্ঠী হরি। চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দী করে হয়েছে অচেতন। গুরুদত্ত মন্ত্র বিজে কুণ্ডলিনী যাত্রে নিজে সর্বাত্ম সরসীকে ক্রমে ক্রমে আরোহণ। স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্র সাজে চন্দ্রপুরে নাভিবদ্ধ মণিপুরে রাধাকুণ্ড সুশ্রবণ। হৃদবদ্ধ অনাহতে শ্যামকুণ্ড পাড়ি দেখিতে কণ্ঠবদ্ধ বিশুদ্ধার্থে অপ্রাকৃত কঞ্চুলন। ইরা পিঙ্গলা সুষুম্না তিন নদীর তিন নমুনা গঙ্গা সরস্বতী যমুনা ধারা বহে মনোক্ষণ। যে যমুনা নদীর তটে আত্মসিদ্ধি স্নানের ঘাটে নিত্য চিত্ত বংশী বটে বাঁশি বাজায় মনমোহন। কারুণ্য কারুণ্যামৃত আরো সেই লাবণ্যামৃত তিন ধারায় অবিরত রস হইতেছে খরণ। ললাটে দিদল এসে তিন ধারা এসে মেলে ত্রিবেণীর সংগম স্থলে করবে নবদাহন। এই ত্রিবেণীর ওই বড় পারে দ্বাদশ দল পদ্ম বিহারে সহস্র দল তার ওপরে ছত্রাকারে আচ্ছাদন। তারই এক কর্ণিকা পৃষ্ঠে হংস পৃষ্ঠা সালে বসে সাধক বলে সিদ্ধির দেশে হবে না কেন তার যুগল মিলন। হরিবল হরিবল। এই দেশে যদি যাওয়া যায় লক্ষ্মীন্দরকে রক্ষা করা যায়, না হলে লক্ষ্মীন্দরকে রক্ষা করবার মতো ক্ষমতা কারো নেই। যাই হোক, অনেক কথা বললাম, অপরাধ হলে মার্জনা করবেন। আজ বিশ্বকর্মা আপনাদের কাছে যাবে, দেখবেন প্রত্যেকটা কর্মের মধ্যে দান করতে হয়। গুরুকে দান করলে দক্ষিণা দিতে হয়। আজকে আপনারা যে মহতি হরিবাসরে এসে বসেছেন, আপনারা যে লীলা আস্বাদন করছেন, যে যা পারবেন দক্ষিণা দিয়ে আপনাদের কর্ম পরিপূর্ণ করবেন। একটা সময় যেতে হয় কালেকশনে, তাই আপনাদের কাছে যাচ্ছি, কৃপা করে আপনারা কিছু মনে করবেন না। ভিক্ষা দেন গো নগরবাসী বিশ্বকর্মা হাতে গো ভিক্ষা দেন গো নগরবাসী বিশ্বকর্মা হাতে গো ভিক্ষা
সবাই সকল ভক্তদের বলছি আপনারা একটু ধৈর্য ধরে বসুন। এখনো অনেক গান বাকি আছে, আপনারা কেউ উঠে যাবেন না, কারণ আসলে ভেঙে গেলে সে আসলে গান হয় না, গান ভালো লাগে না। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা কেউ আসতে ভাববেন না। যারা যারা গান করলেন অনেক অর্থ বোঝাই হয়ে গেছে ছাড়া, তাই এই গানের বোঝা বহন করবার মতো ক্ষমতা তো আমার নেই। তাই এই বোঝাটা আপনাদের দেওয়া গান আমি বিশ্বকর্মার মস্তকে তুলে দিলাম। এই গান যেন বিশ্বকর্মা এই বোঝাটা বহন করে, আপনাদের বোঝা। আর এই গানের বিনিময়ে যেন এই গান একটি কোটি কোটি গুণ হয়ে আপনাদের কাছে ফিরে আসে। এহ জগতের যত সম্পদ আছে এটা সঙ্গে হয়তো কারো যাবে না, কারণ আমরা সকলেই জানি খালি হাতে এসেছি আর খালি হাতে ফিরে যেতে হবে। শুধু মায়ার বাঁধনে একে অপরের সঙ্গে বাঁধা, এমনই একটা বাঁধন যে বাঁধন ছিঁড়ে কখনো বেরোনো যায় না। তাই মায়ার বাঁধন ছিঁড়ে একদিন বেরিয়ে যেতে হবে, সেদিন এহ জগতের কোনো ধন সম্পদ কাজে লাগবে না। যে দেশ থেকে এসেছি সে দেশে সবাইকে ফিরতে হবে। শুনেছি সে দেশে ফিরতে হলে নাকি ভব নদী বলে একটা নদী পার হতে হয়, আর সেই পার ঘাটাতে গেলে পরিষারা কখনো পার করে না। আর এহ জগতের পরিতে ভগবান ভব পার করে না। যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে সেই মহাধনের ধনী হতে পারে, সেই ধন যদি সঙ্গে করে নিতে যেতে পারে, সেই ধনের বিনিময়ে আমার অনাদি আদি গোবিন্দ কৃপা করে তার সেই মধুময় ভাগবত ধামে নিয়ে যায়। তাই আমি আশা করি গোবিন্দ আপনাদের এই ধন যেন সেই পরম ধনের খাতায় তুলে রাখবে। শেষের দিনে গিয়ে যেদিন হাত বাড়িয়ে বলবেন, হে গোবিন্দ, একদিন আমি পদ্ম পুরাণের আসনে বসে ভক্তের সেবার জন্য আমি গান করেছিলাম, তাই সেই গানের বিনিময়ে তুমি নিজ করে কৃপা করে তোমার ওই মধুময় ধামে আমাকে নিয়ে চলো। জয় জয় এইভাবে বিশ্বকর্মা সুন্দর করেছে, বাসন নির্মাণ করেছে, কিন্তু একটু চিত্র রেখে দিয়েছে। সেই চিত্রটিকে পানের মশা দিয়ে চুন দিয়ে রেখে দিয়েছে যাতে বোঝা না যায়। আর সেই বাসনগুলো অনেকভাবে পরীক্ষা করেছি, তাই এইভাবে সমস্ত কিছু হয়ে গেছে। এবার বিয়ের আয়োজন সবাইকে নিমন্ত্রণ করছে, বেহুলার পাড়ায় পাড়ায় গিয়ে মায়ের নিমন্ত্রণ দিচ্ছে। আপনাদের কাছে আমার করজনে বিনতি, আমার মেয়ে বেহুলার বিবাহ আপনারা সবাই আসবে, এসে বড়ডালা সাজাবে, ধান করবে এবং জল ভরবে। আর বাড়ি যাওয়ার সময় সবাই একটি করে সুতির ছাপা শাড়ি নিয়ে বাড়ি ফিরে যাবে। সবাই নিমন্ত্রণ, সবাই আসবে।
এইভাবে সকলে গুরুত্বপূর্ণ হয়ে নাপিত ব্রাহ্মণ ঝাঁকি বাদ্যকার সবাইকে বলা হয়েছে, আয়োদের বলা হয়েছে। তাই মায়েরা কি করেছে, তারা ভোরবেলায় আয়োগের জন্য বা অধিবাস করবার জন্য তারা বেহুলার বাড়িতে এসে উপস্থিত হয়েছে। বেহুলার অধিবাস ভগবান বাড়ি সবাই আসো আসো।
এইভাবে এবার বড়রা সাজানো হলো। এবার বিবাহকে নিয়ে আসো, বিবাহকে সাজাতে হবে। বেহুলাকে সাজাতে হবে, বেহুলাকে নিয়ে এসো। মা বেহুলা, মা আর মা, চল দিদি কখন? দুদিন পরে তো পরের ঘরে চলে যাবি মা। তোকে ছেড়ে আমি কি করে থাকি? বাস মা এখানে। তাই মা, বেহুলার মা আজ নিজ হস্তে তার কন্যাকে সাজিয়ে দেবে। কেননা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, 18-20 বছর লালন পালন করেছে। তারপরে বেহুলাকে কোথায় দিতে হবে? পরের ঘরে। পরের ঘরে যাবে বেহুলা। তাই মা
সে কি করেছে, সমস্ত কিছুর আয়োজন করেছে সাজানোর জন্য। তাই বেহুলার মা বেহুলাকে সাজিয়ে দিচ্ছে। আগে মা চল মায়ের দুই চোখে জলে বুক ভেসে যাচ্ছে, দুই নয়নের চোখ জলে বুক ভেসে যাচ্ছে, আর বেহুলাকে সাজাচ্ছে। আরে খোপা সাজো, ও রে বেহুলা, স্মৃতির এইভাবে মা নিজের কন্যাকে সুন্দর করে সাজাচ্ছে। ওরে হস্ত
আজ মা তার নিজের হাতে তার কন্যাকে সাজিয়ে মুখে যখন পান দিয়েছে, লাল টুকটিকে মুখ, বেলা যখন ঘর থেকে বেরিয়েছে, মনে হচ্ছে যে আকাশের চন্দ্র উদয় হয়েছে। আজ এখানে বেহালা লক্ষ্মীদের বিবাহ হবে। তাই আজ সখীরা আয়োরা জল ভরতে যাবে। এবার বড় রানী পরিষ্কার বিষয়ে আসলে আসলে জল ভরতে যাবে। বড় বউ মেজে বউ কোথায়? আসলে আসো। বড়দি আসলে আয়, জল ভরতে যাবি। এবং বিয়ে বাড়ি কি আনন্দ, সবাই নাচো। নাচ করো বিয়ে বাড়ি। ওই বাড়ির লোক কই? সবাই মিলে জল আনতে যা। বাড়ির মায়েদের লোক ছিল। জল ভরতে যেতে হবে। দাঁড়াও, আসতে। কুলো জানা ভরা জল মিশিয়ে জল ভরতে আসতে। বিয়ে বাড়ি জল ভরতে যাবো, মনে আছে? কুলো ডালা মিষ্টি ভরা তোমার বউরা নাও, নিয়ে ঘাটে জল ছেলের বিয়ে জল ভরতে চলো। ভুলে যাও কি করে, বছর বছর হয়। বড়দি আসলে আয়। বড়দি কুলোটাকে মাথায় নিবি রে, সব বাঁধবে গায়ে আগে। দিয়ে না, আসো সবাই আসো। তুই পাখি মাথায় এবার ডাস্টবিনে
চলো যাবো হাতে চলো দেখে যাবে জলবন্ধু সবাই চলো আসতে আরে চলো ভরি উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। যাবো গো মোরা কার কার বাড়ি ওরে জলে ভরিতে যাবো গো মোরা কার কার বাড়ি। ওরে জলে ভরিতে যাবো গো মোরা কার কার বাড়ি। একে একে সৌখির আশা চলিতে লাগিল একে একে সৌখির আশা একে একে সবির আশা চলিতে লাগিল ওরে জলে ভরিতে যাবো গো মোরা কার কার বাড়ি। ওরে জলে ভরিতে যাবো গো মোরা কার কার বাড়ি। একে একে সৌখির আশা চলিতে লাগিল ধীরে ধীরে সৌখির আশা ধীরে ধীরে সবির আশা চলিতে লাগিল ওরে জলে ভরিতে যাবো গো মোরা কার কার বাড়ি। ওরে জলে ভরিতে যাবো গো মোরা কার কার বাড়ি। একে একে সৌখির আশা গঙ্গার ঘাটে এলো একে একে সৌখির আশা জলে যে নামিল ওরে জলে ভরিতে যাবো গো মোরা কার কার বাড়ি। ওরে জলে ভরিতে যাবো গো মোরা কার কার বাড়ি। একে একে সৌখির আশা বরণ হইল জল সতীরা বরণ সারিল একে একে সতীর আশা বরণ করিল যাবো